রয়্যাল এডুকেশন চ্যানেলের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আমরা চলে এসেছি আজকে তোমাদের ক্লাস 10-এ যারা 2027 মাধ্যমিক দেবে তাদের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে, রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা, তার আমরা পরপর পেজগুলো করে যাচ্ছি, পরপর স্কুলগুলো করে যাচ্ছি। তার আজকে 3 নম্বর যে স্কুলটা, 3 নম্বর স্কুলটা তোমরা দেখতেই পাচ্ছ, এই স্কুলটার আলোচনা আমরা আজকে করব। তো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো বেশ কাজে লাগছে এবং সঙ্গে থাকো। আমরা সম্পূর্ণ তোমাদের সবগুলো স্কুলই আমরা করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নের আলোচনাতে। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, দেখো কি বলছে। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি হলো লেখকরা, সন্দেহের বিষয়টি হলো লেখকরা মানুষ, লেখক, কবি নাকি গল্পকার। আচ্ছা, লেখকরা যে মানুষ হয় এটা তার সন্দেহ ছিল। সন্দেহের বিষয়টা হচ্ছে লেখকরা মানুষ কিনা, এটা তার সন্দেহ ছিল। পাবলো নেরুদার প্রকৃত নাম হলো, পাবলো নেরুদার প্রকৃত নাম তোমরা জানো, নেক্তালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। কোন অপশনটা আছে? নেক্তালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। অপশন গ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো কি বলা আছে। তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, যিনি লিখেছেন তিনি হলেন। যিনি লিখেছেন তিনি হলেন, তিনি কি? তিনি একজন ফরাসি কবি, তিনি একজন ফরাসি কবি লিখেছেন। ঠিক আছে, কারক শব্দের আক্ষরিক অর্থ, এটাও তোমরা সবাই জানো, কারক শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যে করে বা যিনি করেন। তাহলে অপশন ক করে দেবো আমরা, যিনি কর্তা, করাই যার কাজ, করাই যার ধ্যান জ্ঞান, এইসব না, কি হবে? যিনি করেন বা যে করেন। 1-5 দেখো কি বলছে প্রশ্নটা। কলকাতায় চিড়িয়াখানা আছে। দেখো, কলকাতায় চিড়িয়াখানা আছে, তাহলে তোমরা প্রশ্ন কি করবে? চিড়িয়াখানাটা কোথায় আছে, কোথায়? কলকাতাকে বাদ দিলে আমরা কি করতে পারি? এখানে কি প্রশ্ন বসাতে পারি? কোথায় কলকাতা, কোথায় চিড়িয়াখানা আছে? কোথায় দিয়ে প্রশ্ন করলে কি হয়? অধিকরণ কারক হয়। তাহলে কি হয়ে যাবে? এটা অধিকরণ কারক। ঠিক আছে। আচ্ছা, যদি ধরো তোমাকে এটা বলতো যে কলকাতায় চিড়িয়াখানা আছে, কারক বিভক্তি নির্ণয় করো, তোমরা তো অধিকরণ কারক লিখতে, কিন্তু বিভক্তি কি হতো? বিভক্তি কি হতো? দেখো, শব্দটা আছে কলকাতায়, কলকাতায়, তাই তো, কলকাতায়। ভালো করে খেয়াল করো, তোমরা জানো সবাই, তবু একটু দেখো, মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে কলকাতা, মূল শব্দ হচ্ছে কলকাতা। এই মূল শব্দের সঙ্গে যেটুকু অংশ যুক্ত হবে সেটাই হচ্ছে বিভক্তি। তাহলে এখানে কি যোগ হয়েছে? অন্তঃস্থয়। তাই এটা কি হয়ে যাবে? এটা একটা অন্তঃস্থয় বিভক্তি। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, 2-এর দাগে কি বলছে? যেন নেশায় পেয়েছে, যেন নেশায় পেয়েছে। কার, কোন নেশার কথা বলা হয়েছে? কার বলতে এখানে তপনের কথা বলা হচ্ছে। কার বলতে এখানে তপনের কথা বলা হচ্ছে। তপনের নেশা পেয়েছে। তপনের কি নেশা? তপনের গল্প লেখার নেশা, গল্প লেখার। ঠিক আছে, তপনের তাহলে গল্প লেখার নেশা পেয়েছে। তারপর দেখো, সে জানতো না। সে কি জানতো না? সে জানতো না, কি জানতো না? প্রশ্নটা কি আছে? কি জানতো না, সে জানতো না, অর্থাৎ লেখকরা, তপনের কথা এখানে বলা হচ্ছে, লেখকরা যে সাধারণ মানুষের মতো মানুষ হয় সেটা সে জানতো না। ও আচ্ছা, সরি, একটু ভুল বললাম, একটু ভুল বললাম। দেখো, সে জানতো না, কি জানতো না, এটা অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অসুখী একজন কবিতা থেকে। সে জানতো না যে কথকার কোনোদিনও ফিরে আসবে না। মেয়েটা জানতো না কথকার কোনোদিনও ফিরে আসবেন না। ফাউন্টেন পেনের এক বিপদ। ফাউন্টেন পেনের বিপদ কি? ফাউন্টেন পেনের বিপদ হচ্ছে লেখককে নেশাগ্রস্ত করে। কি করে? লেখককে নেশাগ্রস্ত করে, নেশাগ্রস্ত করে। তাহলে ফাউন্টেন পেনের বিপদ হচ্ছে লেখককে নেশাগ্রস্ত করে। আচ্ছা, এই জায়গাটাতে চলে যাও। দেখো, ব্যতিহার কর্তা কাকে বলে? ব্যতিহার কর্তা কাকে বলে? প্রশ্নটা কি আছে? ব্যতিহার কর্তা। এই জায়গাটা ভালো করে দেখো, ব্যতিহার কর্তা, মনে রাখবে সহযোগী কর্তা এবং ব্যতিহার কর্তা কিছুটা এক। সহযোগী কর্তার আর ব্যতিহার কর্তার পার্থক্যটা কোথায়? সহযোগী কর্তাতে দুটো কর্তা আলাদা হবে, কাজ করবে একটা। ব্যতিহার কর্তাতে দুটো কর্তা এক হবে, কাজ করবে একটা। ব্যাপারটা কি দেখো, দেখো আমি লিখলাম, ধরো রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় যুদ্ধ হয়। কি হয়? যুদ্ধ হয়। ঠিক আছে, দেখো রাজায় রাজায় যুদ্ধ হয়। দেখো, এই যে যুদ্ধ হওয়া কাজটা, যুদ্ধ হওয়া কাজটা কতজন করছে? দুটো রাজা করছে।
এ একটা এ একটা, দুজন মিলে একটা কাজ করছে। যুদ্ধ তো একটাই কাজ, সেই যুদ্ধ কাজটাকে দুজন মিলে করছে, রাজা এবং রাজা, দুটো রাজা করছে। কিন্তু এই রাজা এবং রাজা কর্তা দুটো কি আলাদা? রাজা মন্ত্রী কি যুদ্ধ হচ্ছে? তা তো নয়, একই গোত্রের কর্তা, রাজা এবং রাজা। তাহলে আমরা ব্যতিয়ার কর্তা কাকে বলবো? যখন একই ধরনের দুটো কর্তা মিলে কোনো একটি কাজ সম্পন্ন করবে, তখন তাকে আমরা সহজভাবে কি বলতে পারি? ব্যতিয়ার কর্তা বলতে পারি। বোঝা গেল? 2-5 চলে যাচ্ছি, দেখো কি বলছে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি নির্ণয় করে। দেখো ভয়ঙ্কর, রেখাঙ্কিত পদ কোনটা? ভয়ঙ্কর। এই যে ভয়ঙ্কর, ভয়ঙ্কর শব্দটির কারক বিভক্তি কি হবে? তোমরা দেখো এই রকম কবিতার লাইন দিয়ে দিলে, তোমরা তো কারক শিখেছো, কিন্তু কবিতার লাইন দিয়ে দিলে তোমাদের প্রবলেমটা হয়ে যায়। কি অসুবিধা হয় তোমাদের? যখন কবিতার লাইন দিয়ে দেওয়া হয়, এদিক ওদিক পাল্টে যায়, কর্তা কর্ম ক্রিয়ার কোনো ঠিক থাকে না, কর্তা শেষে বসে, কর্ম মাঝে বসে, যা কর্ম আগে বসে যেতে পারে, যা খুশি হতে পারে। তো এক্ষেত্রে দেখো বজ্রশিখার মশাল জেলে, এখানে কর্ম আগে আছে, কি জেলে? বজ্রশিখার মশাল জেলে। আসছে ভয়ঙ্কর, কে আসছে? প্রশ্নটা কি হবে এখানে? কে আসছে, কে আসছে। আর কে দিয়ে প্রশ্ন করলে কি হয়ে যায়? তোমরা সবাই জানো, কে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক হয়, তাই তো? তাহলে এখানে কর্তৃকারকে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হচ্ছে কি বিভক্তি হবে? ভয়ঙ্করটাই তো মূল শব্দ। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম, এই যে এটা বোঝাতে গিয়ে দেখো, কলকাতা, কলকাতা মূল শব্দ, তার সঙ্গে অন্তঃস্থ যোগ হয়েছে, তাই অন্তঃস্থ বিভক্তি। এখানে ভয়ঙ্করটাই মূল শব্দ, এখানে কিছুই আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এটা শূন্য বিভক্তি। আর বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা জানবে কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়। ঠিক আছে? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও যে ভালো লাগছে কিনা ক্লাসটা। ঠিক আছে? 3-1, 3-1 চলে যাচ্ছে, দেখো, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, মেসো কি বলেছিলেন? মেসো কি বলেছিলেন? আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, মেসো বলেছিলেন যে না, তপনের হাত আছে, চোখও আছে, তাই তপনের হবে। এই কথাটা কি বলেছিল? মেসো। কারা হেসেছিল? চায়ের টেবিলে বসা, বিকেলে যারা চায়ের টেবিলে টেবিলে বসেছিল যারা, বিকেলে চায়ের টেবিলে যারা, বিকেলে চায়ের টেবিলে যারা বসেছিল তার মধ্যে মেসো ছাড়া বাকি সবাই হেসেছিল। এখানে বলা নেই কারা কারা বসেছিল, কিন্তু তোমরা অনুমান করেই নিতে পারছো যে এখানে মেজো কাকু, ছোট মামা, হ্যাঁ, তারা বসে থাকবে। কিন্তু তোমরা লিখবে চায়ের, বিকেলে চায়ের টেবিলে যারা বসেছিল তারা হেসেছিল, কিন্তু সেখানে বসে থাকা মেসো বলেছিল না, তপনের হাত আছে, চোখও আছে, তার হবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, 3-2, আয় আর বেঁধে বেঁধে থাকি, কবি কাদের ডেকেছেন? কবি কাদের ডেকেছেন? সাধারণ জনগণকে, সাধারণ মানুষজনকে ডেকেছেন, যারা অভাবে, অভাবী, যারা বিপদগ্রস্ত, সেই সমস্ত মানুষজনকে ডেকেছেন। বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কোথায়? এটা দেখো, বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কোথায়? আমরা যদি একা থাকি, আমরা যদি একা থাকি, আমরা অনেক বিপদে আমরা হেরে যাব, লড়াই করতে পারবো না। কিন্তু আমরা যদি একজোট হয়ে থাকি, কি হবে? আমরা লড়াই করে জিততে পারবো, জয়লাভ করতে পারবো, আমরা আমাদের অধিকারগুলো ছিনিয়ে নিতে পারবো, আমরা যে কোনো বিপদের মুখোমুখি হতে পারবো, যে কোনো যার শত্রুর মুখোমুখি হতে পারবো, তাই তো? কথায় বলে না যে ধরো আগে আদিম যুগে, ধরো আমি আদিম যুগের কথা বলছি, আদিম যুগে যখন মানুষ পশু শিকার করতে যেত, তখন কি তারা একা যেত? দেখবে দল বেঁধে যেত। দল বেঁধে গেলে কি হতো? তারা পশুটাকে মারতে পারতো। আর একা যদি যেত কি হতো? পশুটা তাকে মেরে ফেলতো, তাই না? তাই একজোট হয়ে থাকার কি উপকারিতা, সেটা আমরা সবাই জানি। তাই কবিও এখানে বলছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ একজোট হয়ে থাকি। পরের প্রশ্ন 4-1, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, নতুন মেসোর পরিচয় দাও। নতুন মেসো হচ্ছে ছোট মাসির সঙ্গে, তপনের থেকে বছর 8 বড় যে ছোট মাসি, সেই ছোট মাসির সঙ্গে দিদার ঘটাপটা করে কদিন আগেই যার বিয়ে হয়ে গেল, সেই নতুন মেসোর, তিনি একজন কলেজের প্রফেসর। আর তিনি কি করেন না, লেখালেখিও করেন, তার লেখা অনেক পত্রিকায় ছাপাও হয়েছে। হ্যাঁ, তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? তপনের, দেখো, তপনের দুবার জ্ঞানচক্ষু খুলেছিল, তার মধ্যে এইটা প্রথমবারের কথাটা লিখতে হবে, যে প্রথমবার তপনের কেন জ্ঞানচক্ষু খুললো। তো নতুন মেসোকে দেখে তার জ্ঞানচক্ষু খুলেছিল। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে তপন আগে ভাবতো, তপন এর আগে অনেক গল্প পড়েছে, গল্প শুনেছে, কিন্তু গল্পকার যারা, লেখক যারা, তাদের সম্পর্কে তপনের ধারণা ছিল সম্পূর্ণ আলাদা। সে জানতো না লেখকরা তার বাবা, ছোট মামা, মেজো কাকুর মতো
মানুষ, সাধারণ মানুষের মতো মানুষ। কিন্তু যখন সে তার নতুন মেসোকে দেখলো, তখন সে দেখলো যে সেও তো তার বাবার মতোই খেতে বসে, তার বাবা কাকুদের মতোই খেতে বসে, আরে বাস ও তো খাওয়া যায়, হ্যাঁ, খবরের কাগজ নিয়ে গল্প করেন, তর্ক করেন, তারপর এই দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান বা সেজে গুজে বেরোতে বেরোন। তো এই ব্যাপারগুলো বাকি মানুষদের থেকে তাকে কোনো অংশেই আলাদা করে দেয়নি। তাই তপনের যে ধারণা ছিল লেখকরা হয়তো সাধারণ মানুষের মতো মানুষ নয়, এই গ্রহেরই নয় হয়তো, এই ভাবনাটা তপনের কি হয়েছিল, বদলে গিয়েছিল। তাই যখনই কোনো একটা ধারণা বদলে গেল, জ্ঞানচক্ষুর উন্মোচন ঘটলো, তখনই সেটা কি হলো, প্রথম কাকে দেখে, তপনের মেসোকে দেখেই তার জ্ঞানচক্ষুটা খুলেছিল। তারপর যুদ্ধ এলো। যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে। কি বললাম? রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে। রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? যুদ্ধকে তুলনা করা হয়েছে। ঠিক আছে, যুদ্ধ আসার ফলে কি কি ঘটলো তোমরা জানো? যুদ্ধ আসার ফলে কি হলো? সমস্ত সমতলে আগুন ধরে গেল। এর আগের যে আমরা স্কুলটা করেছিলাম সেখানে এই কথাগুলো বলেছিলাম যে রক্তের আচ্ছা, যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গেল। যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথর, মূর্তি, বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। হ্যাঁ, তারপরে সমস্ত সমতলে আগুন ধরে যাওয়ার ফলে চিমনি, জল তরঙ্গ, ঝুলন্ত বিছানা, মিষ্টি বাড়ি কথকের, গোলাপি গাছ সব জ্বলে গেল আগুনে। হ্যাঁ, মন্দির থেকে দেবতারা টুকরো টুকরো হয়ে খসে পড়লো। এই ঘটনাগুলো তোমাকে এখানে লিখতে হবে, আর ডবল এটা রিপিট করছি না। ঠিক আছে, আচ্ছা, আয় আরো কবিতার, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখা। দেখো, এই বিষয়বস্তুটা যদি তোমরা জেনে থাকো, এই কবিতা থেকে সমস্ত প্রশ্নই তোমরা লিখতে পারবে। ব্যাপারটা কি বলা হচ্ছে, কবি সম্পূর্ণ, দেখো আমি পুরো বিষয়বস্তুটা তোমাদের এখানে বলে রাখছি, এইটা বড়, তবুও তোমরা শোনো মন দিয়ে, যাতে সব প্রশ্নের উত্তরগুলো তোমরা এখানে করতে পারো। আর এখান থেকে কিন্তু তোমাদের বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এই কবিতাটা, কিন্তু মনে রেখো। কি বলা হচ্ছে যে আমাদের ডান দিকে ধস, বাঁয়ে, কবি বলছেন আমাদের ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান এবং পায়ের নিচে হিমানির বাঁধ। তো এইরকম পরিস্থিতিতে আমাদের কোথাও যাওয়ার উপায় নেই, আমাদের কোথাও যাওয়ার উপায় নেই। এছাড়া আমাদের শিশুদের সব চারিদিকে কাছে দূরে ছড়ানো রয়েছে। তাই কবি বলছেন যে আমরাও কি ওইভাবে এই মুহূর্তে এই শিশুদের মতো মরে যাব? হ্যাঁ, তাই কবি বলছেন যে আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তো এই রকম অবস্থায়, এইরকম অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ইতিহাস, আমাদের তো কোনো ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আছে আমাদের যে চোখ মুখ ঢাকা ইতিহাস। আমরা 12 মাস ভিখারি। হ্যাঁ, আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি, কোথাও কিছু নেই, তবুও আমরা কি করেছি, দৌড়ে দৌড়ে ফিরেছি। তো এই অবস্থাগুলো থেকে আমাদের রক্ষা পেতে একমাত্র উপায় হচ্ছে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকা। তাহলে কবি, তোমরা দেখো দুবার কবি এই কথাটা ব্যবহার করেছেন, হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার কথাটা। একবার যখন আমাদের যে অবস্থা সেটা, যে ডান দিকে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান, শিশুদের সব ছড়িয়ে রয়েছে, তারপর আরেকবার বলছেন যে আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস যার চোখ মুখ ঢাকা, আমরা 12 মাস ভিখারি, আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি। এরপরে আরেকবার বলছেন, এই দুবার তিনি ব্যবহার করেছেন। সম্পূর্ণ কবিতাটাকে তোমরা এইভাবে মনে রেখো। তারপর দেখো কি বলছে, আমরাও কালি, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? কথকেরা কালি তৈরি করতেন। কথক কে? কথক অর্থাৎ হারিজ কালিকলম প্রবন্ধের প্রাবন্ধিক শিপান্থ, তারা নিজেরা কালি তৈরি করতেন। তারা কিভাবে কালি তৈরি করতেন এটা 4 মার্কসের রয়েছে, এর আগের স্কুলেও আলোচনা করেছিলাম, তবু যারা নতুন দেখছো ভিডিওটা তাদের জন্য আবার বলে দিই এটা। তিনি কালি তৈরি করতেন কিভাবে। এখানে কিন্তু পুরো অংশটাই বলতে হবে, না হলে কিন্তু মার্কস পাবে না। পুরো অংশটা কোনটা? সেই বয়স্কদের, প্রাচীনেরা যেটা বলতেন সেখান থেকে। তাহলে দেখো, প্রাচীনেরা কালি তৈরির একটা পদ্ধতি বলতেন। পদ্ধতিটা হচ্ছে তিল ত্রিফলা, শিমুল ছালা, ছাগ দুগ্ধি করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়েপত্র না ছাড়ে মসি। অর্থাৎ তিল এবং ত্রিফলা, আমলকি, হর্তকি, বহড়া, এগুলো মিশিয়ে শিমুলের ছাল দিয়ে ছাগলের দুধের সঙ্গে কি করতে হবে, লোহার পাত্রে লোহায় ঘষতে হবে। ঘষার পর কি করতে হবে, তার যে তার যে কালিটা তৈরি হবে, সেই কালি এতটাই ভালো হবে যে লেখার পাতাটা ছিঁড়ে যাবে, কিন্তু কালিটা উঠবে না কখনো। কিন্তু এত কিছু তৈরি করতে, এত কিছু দিয়ে কালি তৈরি করা কথকদের পক্ষে সম্ভব ছিল না, তারা পারতো না এটা তৈরি করতে। তাই তারা কি করতো, তারা তোমার প্রথমে, তখন কি হতো, কাঠের উনুনে রান্না হতো। ঠিক আছে, কাঠের আগুনে রান্না হতো। তো
তো সেই উনুনে কড়াইয়ের তলায় কালি জমতো, সেই কালিকে তারা লাউ পাতা দিয়ে ঘষে একটা পাত্রে পাথরের বাটিতে জমা করতো। তারপর তাকে জল দিয়ে গুলে নিত। জল দিয়ে গলার পর কেউ কেউ সেখানে হরিতকি ঘষতো, কথকরা কি করতো, আতপ চালকে ভেজে পুড়িয়ে সেটাকে বেটে সেখানে মেশাতো। তারপর খুন্তির গোড়ার দিকটা এরকম আগুনে দিয়ে গরম করে সেখানে ছেঁকা দিত, অল্প জল তাই টকবক করে ফুটতো। তারপর সেই পদার্থটাকে তারা কি করতো, ন্যাকড়ায় ছেঁকে নিত। এইভাবে তাদের কালি তৈরি হয়ে যেত। বোঝা গেল? পরের প্রশ্ন, মুঘল দরবারে তাদের কত না খাতির কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্টদের কথা এখানে বলা হচ্ছে। তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। তাদের খাতির ও সম্মান কি? আমরা জানি মুঘল দরবার থেকে শুরু করে সমস্ত রাজসভায় তারা কি করতো, স্থান পেত এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করা হতো, থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা তাদের করা হতো এবং এদের যথেষ্ট সম্মান ছিল। তো তাই রাজসভায় এরা স্থান পেতেন। আর গৃহস্থরা তাদেরকে ডেকে ডেকে কি করা হতো, তাদেরকে ডেকে ডেকে পুঁথি নকল করাতো। আর তার বিনিময়ে তাদেরকে যথেষ্ট, যদিও খুব কম, কিন্তু ওই 12 আনায় 32,000 অক্ষর যেমন লেখানো যেত, তেমনি ওরা 4 খণ্ড রামায়ণ কপি করে নগদ 7 টাকা, কিছু কাপড়, কিছু মিঠাই পেতেন। কিন্তু যদিও কম, কিন্তু তবুও তাদের যথেষ্ট মর্যাদা ছিল, কারণ তখনকার দিনে এই লিপিকররাই সমস্ত মানে লিপি তারা লিখে রাখতেন। তখনকার দিনে তো মেশিন ছিল না, প্রিন্টিং মেশিনও ছিল না, জেরক্স মেশিনও ছিল না, তাই এই লিপিকরদের খুব খাতির ছিল, খুব সম্মান ছিল। হ্যাঁ, বিষ্ণুধরের বিরক্তির কারণ হতে পারে 15 হাত দূরের একটি লোক। বিষ্ণুধরের পরিচয় দাও। এখানে বিষ্ণুধরের পরিচয় 2 মার্কস আছে, তোমাকে কি বলতে হবে? বিষ্ণুধর অর্থাৎ পাড়ায় বেশটাদা নামে পরিচিত। এই বিষ্ণুধরের 3.5 মণ দেহের ওজন, 1 মণ সমান 50 কেজি, তাহলে হিসেব করে নাও 3.5 মণ মানে কত কেজি। আর আচ্ছা, তোমরা এটা কমেন্ট করে জানাও বিষ্ণুধরের 3.5 মণ ওজন অর্থাৎ কত কেজি তার ওজন। ঠিক আছে, আমি একটু আগেই বলেছি 1 মণ সমান কত কেজি। তারপর তার ঝাড়ন মশলার কারবার আছে। হ্যাঁ, হাতিবাগানে তার বাড়ি আছে, তার বছর 40-এর একটি অস্টিন তাকে সবসময় নিয়ে ঘুরে বেড়ায়, সে ভোটে দাঁড়াতে চায়। ঠিক আছে, তাই সে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় খেলাধুলোর ব্যবস্থা করছে, এটাই তার পরিচয়। অন্য লোকটির চেহারের বর্ণনা। অন্য লোক বলতে কে? বিষ্ণুধর, এই যে অন্য দূরের একটা লোক, এই লোকটা কে? এই লোকটা হচ্ছে ক্ষিতিশ সিংহ। ক্ষিতিশ সিংহ, তার চেহারা কিরকম? তার চেহারা তো লম্বা, তারপর সে তার মাথায় কদম ছাঁট চুল, কাঁচা পাকা কদম ছাঁট চুল। হ্যাঁ, যেন মনে হচ্ছে সেই আচ্ছা, কাঁচা পাকা কদম ছাঁট চুল, তারপর চোখে চশমা, যথেষ্ট পাওয়ার রয়েছে তাতে। ঠিক আছে, তো এইরকম তার বর্ণনাটা আমরা, তার চেহারার বর্ণনাটা পেয়ে থাকি। 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে। কে ডানা মেলে দিয়েছে? প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কে? প্রজাপতি হচ্ছে ক্ষিতিশ সিংহের যে দোকান ছিল, সিনহা টেলারিং। সেই সিনহা টেলারিং যখন ব্যবসা ভালো হয় না, তখন লীলাবতী সেই দোকানটাকে নিয়ে সে মেয়েদের দোকান করে, মেয়েদের টেলার দোকান করে। সেই মেয়েদের টেলার দোকানটা লীলাবতীর চালিত, সেই টেলার দোকানটার নামই হচ্ছে প্রজাপতি। কার তত্ত্বাবধানে? লীলাবতীর তত্ত্বাবধানে, ক্ষিতিশের স্ত্রী লীলাবতী। কিভাবে প্রজাপতি ডানা মেলেছিল? প্রজাপতি প্রথমে সে কি করেছিল, প্রথমে দুটো ডিপ্লোমা করে মেয়েকে নিয়ে কাপড়, মানে মেয়েদের কাপড় তৈরি করতে থাকে। তারপর সেই দোকান ধীরে ধীরে উন্নতি করতে থাকে। প্রথমে যে কেউ যদি ব্লাউজ সেলাই করতে দিত, 3 দিনে তারা ডেলিভারি দিতে পারতো, কিন্তু তারপর ধীরে ধীরে সেটা 10 দিন গেল। তো এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে সেই ছোট্ট দোকানটাতে আর কি হচ্ছে না, মানে কুলোচ্ছে না। তাই তাকে হাতিবাগানের মোড়ে একটি বড় দোকানের তারা খোঁজ পেয়েছে, তাদেরই একটি কাস্টমারের, সেখানে তারা যাওয়ার কথা ভাবছে। তো এইভাবে লীলাবতীর প্রজাপতি মাত্র 4 বছরের মধ্যে ডানা মেলে দিয়েছিল। আচ্ছা, এবার লাস্ট রয়েছে আমাদের যেটা, সেটা হচ্ছে একটা ইটুবি, অর্থাৎ তোমাদের বঙ্গানুবাদটা দেখো। বঙ্গানুবাদটা কি আছে? হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। বাড়ি হচ্ছে, গৃহই হচ্ছে আমাদের শিশুদের জন্য প্রথম স্কুল, প্রথম বিদ্যালয়, যেখানে কি করে তারা শিক্ষা লাভ করে। তাহলে গৃহই হচ্ছে প্রথম বিদ্যালয় যেখানে শিশুরা শিক্ষা লাভ করে। হি সিজ হেয়ার অ্যান্ড বিগিন টু লার্ন অ্যাট হোম। সে সেখানে দেখে, শোনে এবং শেখে, সমস্ত শিক্ষা লাভ করে কোথায়? হোমেই, বাড়িতেই। ইট ইজ হোম দ্যাট বিল্ড হিজ ক্যারেক্টার। এই ঘর তার কি করে? চরিত্র গঠন করে। ইন এ গুড হোম, একটা ভালো বাড়ি কি হয়? একটা ভালো পরিবেশ, বাড়ির পরিবেশ কি করতে পারে? অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড, একটা সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি করতে পারে একটা ভালো বাড়ি। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েল
এ চাইল্ড। খারাপ ইনফ্লুয়েন্স যদি হয়, বাড়ির মধ্যে যদি খারাপ পরিবেশ হয়, তাহলে একটা শিশুর জীবনটাকে কি করতে পারে, একটা চাইল্ডকে, একটা শিশুকে নষ্ট করে দিতে পারে। তো এই যে ইটুবিটা, এটা তোমাদের 4 মার্কসের রয়েছে। এটা ফার্স্ট সামেটিভে শুধু থাকবে তোমাদের, তারপর তোমাদের টেস্টে থাকবে, এবং ফাইনাল মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এটা থাকবে 4 মার্কসের। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই, আমি কিন্তু আবার বলছি, ভালো লাগলে অবশ্যই কমেন্টে লেখো ভালো লেগেছে, কারণ এই ভালো লেগেছে কথাটাই আমাদেরকে মোটিভেট করে, এবং আমরা পরের ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসতে আমরা উৎসাহী হয়ে উঠি। তো লাস্ট পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো।